চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী, সুরকার ও মিউজিক ডিরেক্টর রবি ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে। অবশ্যই সুন্দর কিছু গান শুনবো, সেই সাথে একটু গান সম্পর্কেও জানবো। তো শুরুতে একটু জানতে চাই, কত বছর গানের সাথে যুক্ত আছেন এবং গানের সাথে পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? আমার পথ চলা ছোটকাল থেকেই, স্কুল জীবন থেকেই। ওখান থেকে গান শেখা, ওখানে আমার ওস্তাদ ওখানে ফিরোজ খানুনের কাছে শেখা, এবং ওখান থেকে শিখে এসেই আবার আমি আরেক বুলবুল চৌধুরীর কাছে ওখানে শিখেছি। ওখান থেকে এবার ঢাকাতে এসে এখানে নজরুল একাডেমিতে, মানে কণা, আমরা সবাই একসাথে গান করেছি। আচ্ছা, গানের প্রতি যে ভালোবাসাটা, এটা কখন ফিল করেছেন, কোন বয়সে যে আমি সঙ্গীত শিল্পী হতে চাই বা গানকে আমি অনেক বেশি ভালোবাসি? এটা আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন আমাদের এক ম্যাডাম ছিলেন, উনি আমার খুব গানকে পছন্দ করতেন, এবং তখন থেকে উনি আমাকে গানকে সবসময় গাওয়ার জন্য, এবং তখন থেকেই আমার মনে হতো যে আমি গান গাইব এবং সঙ্গীত শিল্পী হব। আপনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে আছেন এবং আপনি নিয়মিত একজন সঙ্গীত শিল্পী। সো এই দুই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন কিভাবে? এটা আমি অডিশন করে 2001 সালের থেকে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর আমি এনলিস্টেড, এবং আমি মিউজিক ডিরেক্টরও আমি এনলিস্টেড হয়েছি। দুইটা হয়ে কাজ করি। আচ্ছা, প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি অনেক গানেরই সুর করেছি, 300 গান মতো আমার সুর হয়ে গেছে। আমার বড় বড় শিল্পীদের, যেমন লাইলা, গত বছর একটা গান করেছি, সেই গানটাই ও 3.5 লাখ ভিউয়ার্স। তারপর তোশিবার গান, এবং গত সপ্তাহে আমার দুইটা রিলিজ হলো সুর করা, সেটা হচ্ছে মুনিয়া মুনের দুইটা গান রিলিজ হলো। আচ্ছা, বাহ। এবার আপনার কণ্ঠে তাহলে একটি গানই শুনে নিতে চাই, তারপর আবার বাকি আলোচনা। অবশ্যই অবশ্যই। কোন গানটি শুনছি আমরা? আমি শ্রদ্ধেয়, যেহেতু আমার খুব পছন্দের শিল্পী বাংলাদেশের, সে হচ্ছে সুবিদ্যা। জি, মরহুম সুবিদ্যার স্মৃতির উদ্দেশ্যে আমি গানটা নজরুল ইসলাম বাবুর লেখা এবং সুর আলী হোসেনের। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না। ওগো, এই রাতে কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অসাধারণ। আমরা জানি যে আপনি ফুলকুড়ি ও অঞ্জলি নৃত্যকলা নিকেতনে আপনি সঙ্গীত শেখান। সো সেখানে জার্নিটা কিভাবে শুরু হয়েছে এবং এখানে আসলে গান শেখার আগ্রহটা কেমন দেখছেন সকলের? এখানে আমি তো অনেক আগের থেকেই গান শেখাই। জি, আমি যখন দেশে থাকতাম
তখন থেকে আমি গান শেখাই। ওখানে ঢাকাতে আসার পরে আমি তখন সঙ্গীত শিক্ষা নিকেতন আমেরিকান এম্বাসির সামনের ওখানে আমি গান শেখাতাম। ওখান থেকে আবার অঞ্জলি নৃত্যকলা নিকেতন, ওটা আমার নিজের গড়া, ওটা উত্তরাতে এখনও আছে ওটা। ওখানকার আমি সঙ্গীতের প্রিন্সিপাল। এবং পরবর্তীতে এসে উত্তরাতে যাওয়া আসা আমার জন্য খুব একটু কঠিন হয়ে যায়, আমি যেহেতু ক্যান্টনমেন্টে ওখানে থাকি, যার জন্যে পরবর্তীতে আমি ইব্রাহিমপুরে ফুলকুড়িতে ওখানে আমার একজন পিন্টু স্যার আছেন, উনি জোর করে আমাকে নিয়ে ওনার একাডেমিতে এখন পুরো দায়িত্ব আমাকে দিয়েছে। আমি ওখানে শুক্রবার সকালে এবং শনিবার 3টা থেকে গান শেখাই, উচ্চাঙ্গ, এবং একদিন উচ্চাঙ্গ একদিন সব ধর। নতুন প্রজন্ম যারা আছেন তাদের মধ্যে গান শেখার প্রবণতা কি আসলে আগের মতোই আছে কিনা? নতুন প্রজন্মের ভিতরে যারা গান শেখে তাদের সব থেকে একটু সমস্যা, তারা রেওয়াজ করতে চায় না, গান গাইতে আসলে গান গাইতে চাই, হয়তো ইউটিউব থেকে শুনে আসে। আবার এমন এমন গান যেগুলি বলতে চাই, স্যার আমার এই গানটা তুলে দেন, দেখা যাচ্ছে যে ওর গলায় সে গানটা যায় না। কিন্তু আমাদেরকে যেহেতু তারা আবদার করে, এই জন্য আমাদেরকে ওদের কথা শুনতে হয়। তো অনেক সুন্দর সুন্দর গান আসছে, কিন্তু ওরা ওইভাবেই। সম্ভাবনা কেমন দেখছেন আসলে? একটা সময় যে এরকম আমরা 80-90 দশকের গানের কথা কিন্তু আমরা এখনো চর্চা করি এবং এখনো শুনি, সেই ধরনের আসলে এবং গুণী শিল্পীদের কথা কিন্তু আমরা কখনোই বলে শেষ করতে পারবো না। যেমন আপনি একজন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী, আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কতটুকু অবজার্ভ করেছেন যে আসলে তাদেরকে দিয়ে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা সঙ্গীত ক্যারিয়ারের আসলে কতটুকু পথযাত্রা ভালো যাবে? এটা খুব ভালো কথা। সেটা হচ্ছে যে গান গাইতে হলে শিখতে হবে, সাধনাটা তো সেটা উচ্চাঙ্গটা যদি একটু বেসিক্যালি তার উচ্চাঙ্গটা নিয়ে শিখে, তাহলে তারা কোনোদিনই হয় না, মানে সঙ্গীতটাকে লালন করতে পারে। কিন্তু যারা এই দিকে যায় না তাদের নিয়ে একটু সমস্যা হয় এখন বর্তমানে। আচ্ছা, এই উচ্চাঙ্গ সঙ্গীতটা আসলে সঙ্গীত শিল্পীদের জন্য কতটুকু উপকারী এবং কি কি ভাবে তাদেরকে আসলে হেল্প করবে? এটা একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন, সঙ্গীতজ্ঞ হওয়ার পিছনে এই ফাউন্ডেশনটাই হলো বেসমেন্ট, একটা ভিত্তি তৈরি করে আসলে, ভিত্তি তৈরি করা। আচ্ছা, এবং শিক্ষার্থীদের মধ্যে এমনিতে তো নরমালি তারা গান শিখতে আগ্রহী, বাট উচ্চাঙ্গতে আসলে তারা কতটুকু আগ্রহী? কারণ এটা যতটা আমরা সহজ মনে করি ততটা সহজও নয়, আবার যদি আয়ত্ত করতে পারে তাহলে তার চেয়ে সহজও নয়। সো এই যে বিষয়টি তাদের মধ্যে আসলে উচ্চাঙ্গর যে একটা আবেগ বা উচ্চাঙ্গর যে একটা অন্য রকমের তাৎপর্য তাদের কাছে কি আসলে উপস্থাপন হয়েছে কিনা, বা তারা আসলে সেই ব্যাপারটা বুঝতে পারছে কিনা? যেমন আমি বলি, যেমন পড়শি আমার হাতে কিন্তু শুরু, আবার শ্রেয়া বোস নামে একটা মেয়ে এবং লাবণ্য নামে একটা মেয়ে, এটিএন বাংলায় অনেকবার ওরা গান গেয়েছে, কিন্তু ওরা দেখেছি যে ওরা গানের থেকে বেশি প্রাধান্য দেয় উচ্চাঙ্গটাকে। আমরা জানি যে স্পোর্টসে আপনার স্টুডেন্ট ছিল এবং আপনি তার কথাও বলছিলেন, সো এবং তার ক্যারিয়ার আমরা এখন দেখতে পারি, সে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং দর্শকদের মন সে জয় করেছে তার গানের গলা দিয়ে, এবং তার পেছনে যে কারিগর হিসেবে যারা কাজ করেছেন আপনি অন্যতম, আপনি তাকে শিখিয়েছেন। সো এই যে আপনার স্টুডেন্টের যে একটা ক্যারিয়ারের বিল্ড আপ এবং তার যে একটা সাকসেস, এটা দেখে আসলে আপনার অনুভূতিটা কেমন? এটা আমার গর্বের বিষয় যে আমার হাতে সে প্রথম তৈরি, কিন্তু ওর ভিতরে সব থেকে বড় আমার যেটা ভালো লাগে যে ও হাজার মানুষের ভিতরে মঞ্চে গান গাচ্ছে, আমি সামনে বসে আছি, কিন্তু মঞ্চ থেকে সোজা নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করে। এই যে ভক্তিটা, এই ভক্তির জন্যই আমার দোয়াটা ওর বেশি লেগে যাচ্ছে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবার আমি শোনাবো আমাদের আমার সুর করা গান, আর কথা লিখেছেন কাজলী আহমেদ। এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি, এ রাতে না যেও না। সরি একটু ওকে একটু উপরে হয়ে গেছে তো নিচে চলে যায়। আবার হ্যাঁ, ওকে।
এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি আজ রাতে আর চলে যেও না। সরি আরেকবার জি জি আলো জ্বলেন। ওকে, ঠিক আছে। এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি আজ রাতে আর আলো জেলো না, আজ রাতে আর আলো জেলো না, না যেও না গো, না যেও না, এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি। আমার জীবন নদী বয়ে বয়ে যায়, ধুধু মরু প্রান্তরে শুধু যে হারায়। আমার জীবন নদী বয়ে বয়ে যায়, ধুধু মরু প্রান্তরে শুধু যে হারায়। কাছে এসো পাশে থাকো কথা রাখো, না বলো না গো, না বলো না, এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি আজ রাতে আর আলো জেলো না, আজ রাতে আর আলো জেলো না, না বলো না গো, না যেও না, এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি এ রাতে না যেও না, চাঁদকে বলবো আমি। বাহ, চমৎকার, অসাধারণ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকেও আমাদের এখন বিদায় দিতে ইচ্ছে করছে না, বাট গল্পে আড্ডা আমাদের সময় শেষ। চমৎকার লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আবারও। আমি এটিএন বাংলার আসলে পুরানো শিল্পী, কারণ এক সময় আমার প্রথম যে অ্যালবামটা আমার গোপন ব্যথা সাউন্ডটেক থেকে রিলিজ হয়েছিল, তখন থেকে আমি এটিএন বাংলা গান করি এবং আরও অন্যান্য অনেক প্রোগ্রামে গান করেছি। এবং চায়ের চুমুকে অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে, আমন্ত্রণ জানার জন্যে সবাইকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।